স্থিত ঘর্ষণের আমাদের দুটো লেকচার আমাদের আপলোড হয়েছে, সেই উপর বেস করে আমরা কিছু অঙ্ক করবো আজকে। কি বলছে, এল দৈর্ঘ্যের সুষম একটি শিকল টেবিলের উপর এমনভাবে রাখা আছে যে শিকলটির কিছু অংশ টেবিলের ধার থেকে ঝুলছে। শিকল ও টেবিলের তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ এসটা দেওয়া আছে। তাহলে বলছে ম্যাক্সিমাম কতটা ঝুলতে পারে। এই অঙ্কটা বোর্ড লেভেল হোক বা আমাদের যে কোনো সর্বভারতীয় পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমি ছবি এঁকে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি। এর মতোই আর একটা কপি করে অঙ্ক পাবো এই চ্যাপ্টার। কে বলছে, একটা শিকল আছে, ড্র করছি, এই একটা শিকল, অ্যাকচুয়ালি অঙ্কটা এরকম যে একটা টেবিল আছে, একটা কমন সেন্স ভাবে একটা টেবিল আছে। এই টেবিলের প্রথমে মনে করা যাক পুরোটাই শিকলটা আছে টেবিলের উপরে, একটু একটু করে আমি ঝোলাচ্ছি। একটা নির্দিষ্ট সময়ে কি হবে, যে অংশটা ঝুলে থাকবে টেবিলের নিচে, যে অংশটা ঝুলে থাকবে এই শিকলটা, সেটা টানে পুরো শিকলটাই নিচের দিকে পতিত হবে। তো ওইটাই বলছে আমাকে বের করতে হবে যে ম্যাক্সিমাম কতটা আমি ঝোলাতে পারি। তো দেখ, এখন কমন সেন্স, নিশ্চয়ই এইদিকে যে ডাউনফল হবে, এইদিকে যে পড়বে শিকলটা, নিশ্চয়ই যে পার্টটা আমার ঝুলছে সেই পার্টের ওজনের জন্য আমার নিচের দিকে পড়বে। তো আমি ধরে নিচ্ছি যে এক্স অংশ আমার ঝুলছে, তাহলে আমার ওপরে যে পরিমাণ শিকলটা আছে সেই শিকলের দৈর্ঘ্য কত, এল মাইনাস এক্স। কারণ পুরো শিকলের দৈর্ঘ্য আমার বলেই দিয়েছে এক্স, সরি এল, এক্স পার্টটা ঝুলছে, এল মাইনাস এক্স পার্টটা উপর দিকে আছে। খুব ভালো। তাহলে তুমি দেখো আরেকটা জিনিস আমি ধরি, মাস পার ইউনিট লেন্থ, প্রতি একক দৈর্ঘ্যে ভর আমি ধরে নিচ্ছি এম। তাহলে এই এক্স পার্ট যেটা আমার ঝুলে আছে, আমি মার্ক করে দিচ্ছি, যে পার্টটা আমার ঝুলে আছে তার ভর কত, নিশ্চয়ই mx। তাহলে তার ওজন কত, নিশ্চয়ই mxg। তাহলে নিচের দিকে একটা বল কাজ করছে mxg। এবার প্রশ্ন হচ্ছে যে আমি ধরে নিচ্ছি যে ম্যাক্সিমাম x পর্যন্ত ঝুলতে পারে, ম্যাক্সিমাম x, আর একটু বেশি ঝোলালে জিনিসটা পড়ে যাবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে নিচের দিকে যে ওজনটা কাজ করছে mxg, একে আটকে রেখেছে, একে আটকে রেখেছে এই যে ওপর দিকে যে পার্টটা আছে না, ওপর দিকের এই অংশটা, এই ওপর দিকের এই অংশটার গতির প্রবণতা কোন দিকে হবে, সামনের দিকে যাওয়ার। এই যে লাল পার্টটা যেটা আছে তার গতির প্রবণতা কোন দিকে, সামনের দিকে যাওয়ার। তাহলে এখানে একটা আমার ফ্রিকশনাল ফোর্স কাজ করবে, একটা ফ্রিকশনাল ফোর্স আমার একটা পিছনের দিকে কাজ করবে। তো আমার ঘর্ষণ গুণাঙ্ক দিচ্ছে মিউ এস, ঠিক আছে। তাহলে ফ্রিকশনাল ফোর্স এইদিকে যেটা কাজ করছে সেটা ইকুয়াল টু কত, মিউ এস ইনটু এ। এবার প্রশ্ন হচ্ছে এন কোথা থেকে পাবো। দেখ, যে চেনের পার্টটা আমার উপর দিকে আছে তার ওয়েট কোন দিকে কাজ করবে, নিচের দিকে। প্রতি একক দৈর্ঘ্যে আমার ভর কত, এম। তাহলে এল মাইনাস এক্স অংশের ভর কত, এল মাইনাস এক্স ইন্টু এম। তাহলে তার ওজন কত, ইন্টু জি। এইবার উপর দিকের এই যে পার্টটা, এটা তো এখনো ব্যালেন্সড অবস্থায় আছে। যদি শুধুমাত্র উপরের এই চেনটার জন্য, চেনটার উপরে যদি শুধু এই বলটা কাজ করতো, তাহলে চেনটা আস্তে 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 এই টেবিলের ভিতর ঢুকে যেত। নিশ্চয়ই একটা উপর দিকে বল কাজ করছে, সেইটা হচ্ছে আমার লম্ব প্রতিক্রিয়া এন। যেহেতু এটা এখন ব্যালেন্সড অবস্থায় আছে চেনটা অ্যালং ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস
অ্যাক্সিসও আছে, আমি এখন ওয়াই অ্যাক্সিসটা ভাবছি। অ্যালং ওয়াই অ্যাক্সিস চেনটা যেহেতু ব্যালেন্সড অবস্থায় আছে, তাহলে এই ক্ষেত্রে আমি লিখতে পারি m ইকুয়াল টু m l মাইনাস x ইনটু g। সেটা এখানে পুট করছি, মিউ s m l মাইনাস x ইনটু g। তাহলে আমার একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করছে। কমন সেন্স কি বলছে, যদি এই fs এর ভ্যালুটা এই mxg এর সমান হয়ে যায়। আচ্ছা, আমি কেন fs লিখেছি? কারণ এখনো তো আমার চেনটা স্থির অবস্থায় আছে, চেনটা তো গতিশীল হয়নি, উপক্রম হবে, সেই জন্য আমি fs লিখেছি। অ্যাকচুয়ালি এটা কিন্তু fs লিমিটিং। কারণ স্থিত ঘর্ষণের তো ফর্মুলা হয় না, স্থিত ঘর্ষণের সীমাস্থ মানের ফর্মুলা হয়, মানে ম্যাক্সিমাম কত ঘর্ষণ বল কাজ করতে পারে এইদিকে ম্যাক্সিমাম মিউ এস এম এল মাইনাস এক্স ইন্টু জি, এই ঘর্ষণ বলটা কাজ করবে। এবং চেনটা যে এক্স পরিমাণ ঝুলছে, তাহলে ম্যাক্সিমাম কতটা ঝুলবে এই শর্তটা আমি লিখতে পারি যে এই যে আমার ম্যাক্সিমাম ঘর্ষণ বল যেটা আছে, সেটা আমার যখন এই ওজনের সমান হবে ততক্ষণই চেনটা আমার ঝুলবে। তাহলে আমি লিখছি মিউ এস এম এল মাইনাস এক্স ইন্টু জি ইকুয়াল টু এম এক্স জি। বোথ সাইড থেকে জি ক্যান্সেল, এম আর এম ক্যান্সেল, তাহলে মিউ এস এল মাইনাস মিউ এস এক্স ইকুয়াল টু এক্স, মিউ এস এল equal to mu s x plus x এবং mu s l equal to x into 1 plus mu s। এবং এখান থেকে আমার x এর মানটা ফ্রি করলে উত্তরটা বের হবে, x equal to mu s by 1 plus mu s into l। Yes. চেনটার যা দৈর্ঘ্য তার সঙ্গে মিউ এস ডিভাইডেড বাই 1 প্লাস মিউ এস আমাকে গুণ করে দিতে হবে। এই অঙ্কটা অন্যরকম ভাবেও আসতে পারে। আমার মিউ এস এর ভ্যালু দিয়ে দিয়েছে, এল এর মান দিয়ে দিয়েছে, মনে করে বলে দিল যে একটা চেন আছে, এই চেনটা হচ্ছে আমার 20 সেন্টিমিটার, মিউ এস বা মিউ কিছু একটা দিয়েছে, সেটা আমার বলেছে মনে করো 0.2। তাহলে আমি কতটা ঝুলতে পারে বলতে পারবো না। একদম এই ফর্মুলাটা ডাইরেক্ট মনে রাখলে বেশি ভালো, আর নইলে তুমি একবার বুঝে নাও, পরীক্ষা হলে তুমি বের করেও করতে পারো কিংবা ডাইরেক্ট মনে রেখেও করতে পারো। এই একটা অঙ্ক। এবার আমরা সেকেন্ড অঙ্কের দিকে চলে যাই। প্রথম অঙ্কটা আশা করি আমাদের সবারই বোঝা গেছে, এরপর আমরা সেকেন্ড অঙ্কটা করব। What would be the maximum mass value of the block B show that the two blocks do not move? প্রায় সেম টাইপের কোশ্চেন, আর ওই কনসেপ্টের উপরই ভিত্তি করে আমার অঙ্কটা হবে। কি বলেছে, একটা টপিক কল আছে পুলি, এখান থেকে 2 কেজির একটা মাস অ্যাটাচ আছে, আর নিচের দিকে একটা বি একটা মাস আছে। কি বলছে, বলছে এই যে বি আছে তার মাসটা ম্যাক্সিমাম কত হলে এই ব্লকটা মুভ করবে না, মানে পুরো সিস্টেমটা আমার মুভ করবে না। সেম টাইপের প্রশ্ন দেখা যাক। আমি ধরে নিচ্ছি এর মাস হচ্ছে m, ম্যাক্সিমাম মাস যদি আমার m হয় তবে ও মুভ করবে না, তবে 2 কেজিটা মুভ করবে না। 2 কেজিটা মুভ না করলে এই b মাসটাও মুভ করবে না। তাহলে আমি ধরে নিচ্ছি এর মাস হচ্ছে m, নিচের দিকে আমার এর ওজন mg। একই রকম ভাবে এই 2 কেজিটার একটা প্রবণতা সামনের দিকে যাওয়ার, তাহলে স্থিত ঘর্ষণ বলের সীমাস্থ মান Fs লিমিটিং, এটা অ্যাকচুয়ালি লিমিটিং। আবার বলছি, স্থিত ঘর্ষণ বলের তো কোনো আমার ফর্মুলা হয় না, স্থিত ঘর্ষণ বলের সীমাস্থ মানের ফর্মুলা। ম্যাক্সিমাম কত এখানে ঘর্ষণ বল কাজ করবে, সেই ফর্মুলা হচ্ছে মিউ এস ইনটু এন।
এর কোথা থেকে পাবো? নিচের দিকে এর ওজন কাজ করবে 2 × 10, জি এর মান 10 করে দিয়েছে, 2g নিচের দিকে, উপর দিকে একটা লম্ব প্রতিক্রিয়া n কাজ করবে n, যেহেতু এটা অ্যালং y অ্যাক্সিস আমার ব্যালেন্সড অবস্থায় আছে, n ইকুয়াল টু আমি লিখতে পারি 20, আমি এখানে পাশে লিখছি n ইকুয়াল টু 20, নিউ এস এর মান কত বলেছে 0.2 মানে 2/10, n এর ভ্যালু কত 20, মানে এখানে fs লিমিটিং কত হচ্ছে 4, এখানে fs লিমিটিং 4, তাহলে নিশ্চয়ই আমি ধরে নিচ্ছি যে এখানে ম্যাক্সিমাম m মাস আমি রাখতে পারি, তাহলে নিশ্চয়ই যদি ব্লক মুভ করতে না হয় তাহলে mg ইকুয়াল টু fs লিমিটিং হবে, fs লিমিটিং ইকুয়াল টু mg, fs লিমিটিং এর ভ্যালু কত 4, এখানে mg, আচ্ছা g এর মান তো 10 আমার বলে দিয়েছে, তো আমি চলো 10 দুসি অঙ্কটা করি 10, তাহলে আমার এই ক্ষেত্রে m এর ভ্যালু যেটা আসছে 4/8, 0.4, আমার অ্যানসার কত আসছে যে ম্যাক্সিমাম আমি কত মাস b এর ম্যাক্সিমাম মাস কত হবে 0.4 কেজি। একেবারে সেম টাইপের কোশ্চেন। এখানে দু একটা জায়গায় প্রবলেম হয়, অনেক সময় প্রশ্নে শুধু মিউ বলে দেয়, শুধু মিউ বলে দেয়, এখানে আমার মিউ এসটা বলে না, ব্যাপারটা ধরে নিয়ে কাজ করতে হবে যে এটা মিউ এসটাই বলেছে, ঠিক আছে? এখানে কোনো অভিযোগ করার জায়গা নেই যে এখানে মিউ বলেছে আমি কি করে বুঝবো, এখানে তো স্থিত বলা উচিত, এখানে তো চলন ঘর্ষণের মান দেওয়া উচিত, তোমাকে আমি ধরে অঙ্কটা বলতে হবে, ঠিক আছে? আমি তো এখানে মিউ এস ধরে অঙ্কটা দিয়েছি, অনেক সময় যদি মিউ সিম্পল দেওয়া থাকে তো তোমাকে ধরে নিতে হবে ওটা মিউ এস এরই ভ্যালু দিয়েছে। আমাদের দুটো অঙ্ক হয়ে গেল, এবার আমরা থার্ড অঙ্কের দিকে এগোচ্ছি। আশা করি এখানটা বোঝার মতো কোনো অসুবিধা হয়নি। দেখ, এরপর আমরা 3 নম্বর অঙ্কতে এসেছি। কি বলেছে, এক ব্যক্তি 1 কেজি ওয়েট ওজনের একটি বই 2 হাতে চেপে রেখেছে যাতে বইটি পড়ে না যায়। আচ্ছা, প্রতিটি হাতে চাপের বল যদি 2.5 কেজি ওয়েট হয় তবে বই ও হাতের মধ্যে ঘর্ষণ গুণাঙ্কের মান কত? আচ্ছা, মানে কি টাইপের অঙ্ক? একটা সিম্পল বই আছে যার ওজনটা হচ্ছে 1 কেজি ওয়েট, তার মানে সেটা নিচের দিকে কাজ করছে, আমি 2 হাত দিয়ে সেটাকে চেপে রেখেছি, হোল্ড করছি জিনিসটাকে যাতে জিনিসটা পড়ে না যায়। এটাকে আমরা প্রথমে ছবিটা মাধ্যমে বুঝবো, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা। ধরে নিচ্ছি বই আছে, ভালো করে আঁকা যাবে। হাত দিয়ে আমি বইটাকে হোল্ড করছি। ভালো করে ভাবো, এর যে ওজন কত বলেছে 1 কেজি ওয়েট, আমি হাত দিয়ে চেপে রেখেছি, আমি ধরা যাক এক বল দিয়ে চেপে রেখেছি, এক বল দিয়ে চাপছি, এখানেও এফ, এই হাতেও এফ, এফ কত বলেছে 2.5 কেজি ওয়েট, তার মানে আমি এফ সমান লিখছি 2.5, এখানেও এফ সমান কত 2.5, ঠিক বলছে। তার মানে আমার এই দিকে একটা নরমাল রিঅ্যাকশন কাজ করবে, এই দিকে নরমাল রিঅ্যাকশন কাজ করবে, যেহেতু নরমাল রিঅ্যাকশন আমার সংস্পর্শ তলের সঙ্গে লম্বভাবে ক্রিয়া, এই যে সংস্পর্শ তলটা তার সাথে পারপেন্ডিকুলারলি কাজ করছে। তাহলে এখানে
নর্মাল রিঅ্যাকশন n, এটাও নর্মাল রিঅ্যাকশন n। এবং যেহেতু আমার হাতটা, এই যে আমি হাতটাকে রেড কালারের মার্ক করছি, দুই দিকে দুটো হাত, যেহেতু আমার হাতটা এই বইটার উপর অ্যালং এক্স অ্যাক্সিস একটা স্টেবল কন্ডিশন আছে, একটা ব্যালেন্স কন্ডিশন আছে অ্যালং এক্স অ্যাক্সিস, তার মানে আমি বলতে পারি এনটা অ্যাকচুয়ালি কত, 2.5 কেজি ওয়েট। এইদিকেও আমার এনটা কত, 2.5 কেজি। ঠিক। প্রশ্ন হচ্ছে যে এই যে বইটার ওজন ছিল 1 কেজি ওয়েট, এটা তো পড়ার প্রবণতা কোন দিকে, নিচের দিকে, নিচের দিকে পড়ার প্রবণতা, কিন্তু একে পড়তে দিচ্ছে না। ভালো করে দেখো, এর আমরা খুব ভালো করে জানি ঘর্ষণ বল বস্তুর গতির অ্যাকচুয়ালি আপেক্ষিক গতি যেদিকে থাকে তার বিরুদ্ধে কাজ করে। এর আপেক্ষিক গতি বা এর গতির প্রবণতা কোন দিকে, নিচের দিকে। তাহলে আমার ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, এফ ইকুয়াল এফ। আমি এফ এস লিখছি, না লিখলেও কোনো অসুবিধা নেই, এফ লিখলেও কাজ হয়ে যায়। আমরা খুব ভালো করে জানি যে এফ এস। আচ্ছা, তাহলে ওপর দিকে দুটো এফ এস কাজ করছে, দুটো স্থিত ঘর্ষণ বল কাজ করছে, তাহলে ওপর দিকের আমার ফোর্সটা হচ্ছে 2Fs, আর নিচের দিকে আমার কত কাজ করছে, 1 কেজি। তাহলে আমি লিখতে পারি ব্যালেন্সড, যখন আমি হোল্ড করে রেখেছি তখন লিখতে পারি 2Fs ইকুয়াল টু 1। আবার এই যে Fs এর ভ্যালু কত, μs ইনটু n, 1, 2টা 2 রাখছি, μs এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা, μs n কত, 2.5 ইকুয়াল টু 1, 2.5 ইনটু 2 কত হবে, 5 μs ইকুয়াল টু 1, তাহলে μs ইকুয়াল টু 1/5 মানে 0.2। আমার অ্যান্সার অপশন ডি 0.2। ভালো করে অঙ্কটা একবার দেখে নাও, লজিক্যালি বোঝো, এমন কিছু কঠিন অঙ্ক না, কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। আর যে অঙ্কগুলো আমি করাচ্ছি এগুলো অ্যাকচুয়ালি ওই 2013-14 পর থেকে অ্যাকচুয়ালি প্রি কোভিড সেশনে, মানে প্রায় 2020 আগে পর্যন্ত বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষায় এই কোশ্চেনগুলো এসছে এবং রিপিটেডলি এসছে। তাই এইগুলো প্রথমে আমি করে দিচ্ছি, তারপর শেষের দিকে একেবারে যখন আমাদের 7-8টা ভিডিও হয়ে যাবে, পুরো ফিকশন কমপ্লিট হয়ে যাবে, তারপর আমি যেগুলো আমাদের নিট, WBJEE বা আমাদের যেই মেন্সে যে ধরনের কোশ্চেনগুলো 23-24-এ এসছে সেই কোশ্চেনগুলো তখন আমরা করি। ফলে ট্রেন্ডে যে কোশ্চেনগুলো আসছে সেগুলো আমাদের কভার হয়ে যাবে এবং আমাদের প্রিভিয়াসগুলো কভার হয়ে যাবে। আশা করি এটা বুঝতে কোনো আমাদের অসুবিধা নেই। এরপর আমরা চলে যাবো কোশ্চেন নাম্বার 4-এ। তাহলে আমরা 4 নম্বরের অঙ্কটাতে আসি। আশা করছি আগের 3টে অঙ্কে আমাদের কোনো সমস্যা নেই। 4 নম্বর অঙ্কটা কি বলছে, বলছে যে একটা গাড়ি আছে, সেটা আলফা ত্বরণ নিয়ে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে, সেটা আলফা ত্বরণ নিয়ে এগিয়ে যাচ্ছে এবং গাড়িটার সামনে আমার একটা মাস এম মাস আছে। তো বলছে যে অ্যাক্সিলারেশনটা মিনিমাম কত হতে হবে, অ্যাক্সিলারেশন মিনিমাম কত হলে এই বডি, এই যে এম মাসটা আছে সেটা অ্যাটাচ থাকে। তো এটা একটা খুব ভালো একটা প্রবলেম। তো এটা আমরা রিয়েল লাইফের ক্ষেত্রেও দেখবি আমরা করেছি। যখন আমরা বাইক চালাই দেখবি অনেক সময় উল্টো দিক থেকে কোনো কাগজ বা কাপড় যখন আসে অনেককে আমাদের মুখে বা হয়তো ওই আমাদের বাইকের সামনে আটকে যায়। এবার তুই যখনই গাড়িটা একটু স্লো ডাউন করবি দেখবি কাগজটা বা কাপড়টা নিচের দিকে পড়ে যাবে। তার মানে মিনিমাম আমাদের একটা অ্যাক্সিলারেশন দরকার, মিনিমাম একটা অ্যাক্সিলারেশন দরকার। ওর থেকে যদি বেশি অ্যাক্সিলারেশন হয় তাহলে তো খুবই ভালো কথা, তাহলে তো আমার এই বস্তুটা আটকে থাকবে, কিন্তু ওর থেকে কম হয়ে গেলে তখন বস্তুটা আমার পড়ে যাবে। তো এই ব্যাপারটা আমরা বুঝবো। তো যদি আমি অপশনগুলো দেখি তাহলে তুই এইটুকু দেখ, এই অপশনটা হতে পারে না। কেন বলতো? কারণ এখানে বলেছে যে এর থেকে কম অ্যাক্সিলারেশন হলে তবে আটকে থাকবে, কিন্তু কমন সেন্স দিয়ে তুই ভাব অ্যাক্সিলারেশন যত বেশি হবে তত ভালো।
আমার এখানে অ্যাক্সিলারেশনের একটা মিনিমাম ভ্যালু দরকার, যে ওর ওপরে অ্যাক্সিলারেশন দরকার হলেই আমার বস্তুটা অ্যাটাচ থাকে। তো আমি ছবিটা আঁকছি। তো এটা মনে করো গাড়িটার সামনের সারফেসটা, এই যে এই পার্টটা, এবং এখানে একটা মাস অ্যাটাচ আছে, এম মাস অ্যাটাচ আছে। তো গাড়িটা আমার আলফা অ্যাক্সিলারেশনে মুভ করছে, গাড়িটা আলফা অ্যাক্সিলারেশনে মুভ করছে। যখনই এই দিকে পুরো বডিটা, গাড়িটা যখন আমার আলফা অ্যাক্সিলারেশনে মুভ করছে, এই সাইডে একটা ফোর্স কাজ করবে, এম আলফা। এবার যদি কারোর মনে ডাউট থাকে যে এখানে এম আলফা কেন হলো, এটা আমাদের নিউটনের যে প্লেলিস্টটা আছে, সেই নিউটনের প্লেলিস্টে স্পষ্ট বলা আছে। যে দেখবি তোরাও এটা পড়েছিস আগে, যে একটা যদি বব ঝুলে এই অ্যাক্সিলারেশনের দিকে মুভ করে, তাহলে ববটা আমার কিছুটা পিছনে পিছিয়ে আসবে, ববটা আমার কিছুটা পিছিয়ে আসবে। কেন? কারণ এই সাইডে একটা ফোর্স, ফিল্ড ফোর্স কাজ করবে এম এ, আর নিচের দিকে কাজ করবে আমার এম জি, নিচের দিকে এম জি, এবং ওই দিকে আমার আছে এম এ। তাহলে এটাও একটা ভেক্টর, এটাও একটা ভেক্টর, রেজাল্টেন্ট কোন দিকে কাজ করবে? এইদিকে। ওকে, তো আমরা মেইন কনসেপ্টে চলে আসি, যে এই দিকে আমার একটা এম আলফা ফোর্স কাজ করবে, এবং তুই দেখ, খুব ভালো করে দেখ, যে এর যে ওয়েটটা এম জি নিচের দিকে কাজ করবে, এবং এখানে কন্ট্যাক্ট সারফেস কোনটা? এইটা হচ্ছে আমার কন্ট্যাক্ট সারফেস। এই সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার আমার একটা নরমাল রিঅ্যাকশন কাজ করবে, পারপেন্ডিকুলার নরমাল রিঅ্যাকশন। কারণ একটা নরমাল রিঅ্যাকশন বা লম্ব প্রতিক্রিয়া কন্ট্যাক্ট সারফেসের সঙ্গে 90 ডিগ্রিতে কাজ করে। দেখবি অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে লম্ব প্রতিক্রিয়া সবসময় ওজন হয়, ওজনটাই আমার লম্ব প্রতিক্রিয়া। কিন্তু দেখ, এক্ষেত্রে দেখ, লম্ব প্রতিক্রিয়া আমার এই যে বস্তুটা আছে, এই বস্তুটা এখন কি বলছি, যেখানে হোল্ড করে থাকবে, তার মানে অ্যালং এক্স অ্যাক্সিস, অ্যালং এক্স অ্যাক্সিস এটা ব্যালেন্সে আছে। যদি ব্যালেন্সে থাকতে হয়, তাহলে নিশ্চয়ই আমার n ইকুয়াল টু m আলফা হওয়ার কথা, m ইকুয়াল টু m আলফা। তাহলে এখানে নরমাল রিঅ্যাকশনটা কি mg হলো? হ্যাঁ, ঠিক আছে। এবার তুই দেখ, বস্তুটা নিচে পড়ার প্রবণতা কোন দিকে? এই দিকে, mg নিচের দিকে পড়বে। একে আটকে রাখার জন্য আমার নিশ্চয়ই উপর দিকে একটা ফোর্স থাকা উচিত, উপর দিকে একটা ফোর্স থাকা উচিত। এই যে ফোর্স, এই ফোর্সটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স F। এই ফোর্সটাই যদি mg এর সমান হয়ে যায়, তবে বস্তুটা আটকে থাকবে, এবং এই ফোর্সটা যদি mg এর থেকে বেশি হয়, তাহলে তো আরো ভালো, মিনিমাম mg এর সমান হতে হবে। তাহলে আমি লিখতে পারি এই যে F ইকুয়াল টু mg। আবার ভালো করে দেখতে হবে যে এইখানে যে F টা বলা হচ্ছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে Fs, তাই না? যদি আমার প্রশ্নে এমন কিছু দরকার নেই, এগুলো F লিখলেই হয়ে যেত, কিন্তু আমাদের তো একদম পাই টু পাই কনসেপ্ট দরকার। তো এটা কিন্তু আমার Fs, স্থিত ঘর্ষণ বল বা স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্সটা উপর দিকে কাজ করছে। এইবার তুমি খুব ভালো করে দেখো, এই Fs এর কিন্তু কোনো ফর্মুলা হয় না, Fs লিমিটিং এর ফর্মুলা হয়। তো আমি তাই লিখছি Fs লিমিটিং কত, ম্যাক্সিমাম কত আমার স্থিত ঘর্ষণ বল উপর দিকে কাজ করবে, সেটা হচ্ছে মিউ এস এম, উপর দিকে মিউ এস এম। তাহলে তুমি দেখো, এই যে ঘর্ষণ বলটা যদি আমার mg থেকে বেশি হয় বা সমান হয়, তবে বস্তুটা হোল্ডে থাকবে। পরের লাইন আমি লিখতে পারি মিউ এস ইনটু n গ্রেটার দেন ইকুয়াল টু mg। এইবার তুমি একটা প্রশ্ন করতেই পারো যে স্যার কোশ্চেনটা ভুল আছে, কারণ প্রশ্নে মিউ দিয়ে দিয়েছে, মিউ এস দেয়নি। দেখো, এই ধরনের ছোটখাটো জিনিসগুলো অভিযোগ করার মতো জায়গা, তুমি অভিযোগ করতেই পারো, কিন্তু যিনি কোশ্চেন পেপার বানাচ্ছেন বা বাকি যারা পরীক্ষা নিচ্ছেন
বা তুমি ছাড়া বা তোমার মতো মানসিকতা ছাড়া অন্য যারা পরীক্ষা দিচ্ছে তারা তোমার এই কান্নাতে তারা কোনো কানই দেবেন না। তোমাকে এখানগুলো ধরে নিতে হবে, যেখানে মিউ বলে দিয়েছে এটা অ্যাকচুয়ালি মিউ এস। তাহলে এবার তুমি ভালো করে দেখো যে মিউ এস এন এর জায়গায় আমি কি প্লট পুট করব, এম আলফা গ্রেটার দ্যান ইকুয়াল টু এম জি। এম আর এম কেটে গেল, তাহলে মিউ এস আলফা গ্রেটার দ্যান ইকুয়াল টু জি। এইখান থেকে তুমি আলফার মানটা বের করো। তাহলে আলফা কত হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু জি বাই মিউ এস। এবার আমার যেহেতু কোশ্চেনে মিউ এস তো দেয়নি, তো তুমি এখানে মিউ লিখতে পারো, জি বাই মিউ। তাহলে কোন উত্তরটা আমার কারেক্ট, আমার সি অপশনটা কারেক্ট হচ্ছে। আশা করছি পুরো প্রবলেমটা একেবারে বোঝা গেছে, কোনো অসুবিধা হয়নি। 4টে অঙ্ক আমি আজকে করালাম, এরপর আমি নতুন টপিকে যাব, সেই টপিকেরও কিছু কিছু অঙ্ক করাবো এবং শেষে একেবারে যখন আমার চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে তখন আরো মোটামুটি 18 থেকে 20টা অঙ্ক এর প্রিভিয়াস ইয়ার সব কিছু আমরা করব। খুব কনসেপচুয়াল জায়গাগুলো তোমাদেরকে বোঝানো হচ্ছে, সুন্দর করে নোট ডাউন করে নেবে খাতায়, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই, পরের ক্লাসে আবার দেখা হবে।